শুক্রবার রাতে ফিলিস্তিনের রাফাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন, যাদের বেশিরভাগই শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে অন্তত ৩৭ জন। জাতিসংঘ বলছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েল যদি সামরিক হামলা চালায় তাহলে হাজার হাজার মানুষ মৃত্যুর আসন্ন ঝুঁকিতে থাকবে। এদিকে জিম্মি চুক্তিতে রাজি হতে হামাসকে ৭ দিনের সময় দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফাতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই রাফাতে হামলার হুমকি দিয়ে আসছেন। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর প্রায় ৭ মাসে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা পৌঁছেছে ১৪২ জনে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী আছেন আরও অন্তত ২০ জন সাংবাদিক। গাজার সরকারি মিডিয়া দফতর এক বিবৃতিতে সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনাগুলোকে ইসরায়েল সরকার ও প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। গাজার মিডিয়া অফিস বলছে, গাজার সামরিক অভিযানের নামে যে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী, সে গণহত্যা পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের উপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দফতর। গাজায় যুদ্ধবন্ধের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বাসিন্দারা। কিন্তু একই সঙ্গে আরব বিশ্বের প্রতি ক্ষোভ জানিয়ে তাদের প্রশ্ন, পশ্চিমা বিশ্ব যেভাবে এভাবে সোচ্চার কেন, আরব বিশ্ব নিশ্চুপ। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, আর এ নিয়ে কৃতজ্ঞতা বোধ করছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। তবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন শুরু করেছে তার রেশমাত্র নেই আরব বিশ্বে। কিন্তু কেন? এ নিয়ে ক্ষোভ ফিলিস্তিনিদের। সরকারের চাপ, পুলিশি ধরপাকড় উপেক্ষা করে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি সত্যিই সাধুবাদ জানানোর মতো। কিন্তু পশ্চিমা বিশ্ব যেভাবে আমাদের নিয়ে এভাবে সোচ্চার, সেখানে আরব বিশ্বের শিক্ষার্থীরা কেন চুপ? আমি ৪ দফা বোমা হামলা থেকে বেঁচেছি, কিন্তু হামলায় আমাদের বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই আমাদের সমর্থনের জন্য। একই সাথে আরব বিশ্বের শিক্ষার্থীদেরও যুদ্ধ বন্ধের দাবি নিয়ে একইভাবে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ফিলিস্তিনিরা মনে করছেন, মার্কিনিরা গণতান্ত্রিক জোরে, বাক স্বাধীনতার জোরে সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন চালিয়ে যেতে পারছে, সে সাহস পাচ্ছে না আরব বিশ্বে সরকারের কঠোর আইনের মধ্যে বসবাসরত মানুষজন। কারণ হামাস ও ইরানি নীতির সঙ্গে সেসব দেশের সরকারের মতবিরোধ রয়েছে। তারপরও আরব বিশ্বের কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করেছে। তাদের কাছে গাজা যুদ্ধের বিষয়ে জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তেমনি একজন ইরাকি শিক্ষার্থী সেরিন। মনে প্রাণে ফিলিস্তিনি এবং তাদের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের সমর্থন করি। গাজাবাসীর প্রতি যে অত্যাচার, অন্যায়, অবিচার করা হচ্ছে তা কোনোদিনই ভুলব না। যথেষ্ট হয়েছে, আর না। ইরাকে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, মার্কিন শিক্ষার্থীরা গাজার সমর্থনে আগে বিক্ষোভ শুরু করায় তারা লজ্জিত। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন শিক্ষার্থীদের এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। শুক্রবার দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপন করে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অস্ট্রেলিয়ান সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কাজ করেনি। মেলবোর্ন, ক্যানবেরা সহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের বিক্ষোভ হচ্ছে। কানাডা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভের আঁচ পড়েছে প্রতিবেশী কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও। মন্ট্রিলের উপকণ্ঠে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তাঁবু টাঙিয়ে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা। সেখান থেকেও বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া টরন্টো, ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়ে আসছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও। এখন বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভবনের চত্বরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া লিডস, ব্রিস্টল ও
ওয়ারউইক শহরের শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে গাজা যুদ্ধবিরতি বিক্ষোভ করছেন। ফ্রান্সের অন্যতম প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়েও চলছে বিক্ষোভ। সেখানে শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে বর্জনের আহ্বান জানিয়েছে। এছাড়া প্যারিসের সরবন সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে এপ্রিলের শেষ দিকে গাজা যুদ্ধবিরতি বিক্ষোভ শুরু হয়েছে। ক্যাম্পাসগুলিতে অবস্থান নেওয়া 23টি স্থান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। ভারতের খ্যাতনামা নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের সন্ত্রাস ও গণহত্যার সাথে যুক্ত প্রশাসন ও দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের আঙিনা ব্যবহার করতে দেবে না শিক্ষার্থীরা। এছাড়া জাপান, ইতালি, মেক্সিকো এবং লেবাননের শিক্ষার্থীরাও ইসরায়েলের হামলার বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। নিজেদের আয়ত্তের মধ্যে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। শুক্রবার দেশটির সাময়িক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারাক টেলিভিশন বক্তৃতায় এই হুমকি দেন। তিনি বলেন, ভূমধ্যসাগরের যেখানে তারা পৌঁছাতে পারবে সেখানে ইসরায়েলের বন্দরগামী জাহাজে হামলা চালাবে। ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় 3 ভারতীয়কে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে কানাডা পুলিশ। শুক্রবার কানাডার পুলিশ সুপার মনদীপ মুকার জানান, সন্দেহভাজনরা হচ্ছেন করণ 28 বছর বয়সী প্রীত সিং এবং 22 বছরের কমলপ্রীত সিং ও করণ বার। এরা 3 জনই কানাডার পশ্চিমাঞ্চল প্রদেশ অ্যালবার্টার এডমন্টন শহরের 3 থেকে 5 বছর ধরে বসবাস করছে। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রথম শ্রেণীর হত্যাকাণ্ড সহ হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের সাথে ভারত সরকারের সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 3 suspects have been arrested and charged. এই ঘটনা নিয়ে পৃথক ও স্বতন্ত্র তদন্ত চলমান আছে। এখন যারা গ্রেফতার হয়েছে শুধু তাদের মধ্যে এটি সীমাবদ্ধ নেই। এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে এবং পরবর্তীতে আরও গ্রেফতার অভিযান চলতে পারে, কারণ আমরা এ নিয়ে ভারতীয় তদন্তকারীদের সাথেও কাজ করছি। Certainly not limited to the involvement of the people arrested. চীন সফরের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন পুতিন। 15 থেকে 16 মে এই সফরের সূচি ঠিক করা হয়েছে বলে জানা গেছে। উভয় দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মধ্যে পুনরায় নির্বাচিত হওয়ার পর তার প্রথম বিদেশ সফর হবে এটি। পশ্চিমারা গত 2 বছরে রাশিয়া ও চীনের সম্পর্ককে উদ্বেগের সঙ্গেই দেখেছে, কারণ দেশ দুটি বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। উত্তর ইরাকের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের 32 জন সদস্যকে হত্যা করেছে তুর্কি সেনাবাহিনী। শুক্রবার তাদেরকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এই জঙ্গিদের উত্তর ইরাকের হাফতানিন, গারা ও হাকুরক অঞ্চলে পাওয়া গেছে। সেই সাথে এমন একটি অঞ্চলে পাওয়া গেছে যেখানে ক্লো লক অপারেশনের অধীনে প্রায় আন্তঃসীমান্ত অভিযান চালায় তুরস্ক। পিকেকের বিরুদ্ধে অভিযানের জন্য ইরাকের কাছে সহযোগিতা চেয়েছে আঙ্কারা। কেনিয়া মার্চ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 210 জনে দাঁড়িয়েছে। শুক্রবার গণমাধ্যম জানায় 24 ঘন্টায় বন্যায় কেনিয়া অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 1,65,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা ভূমিধস শুরুর পর থেকে সেখানে আরও অন্তত 90 জন নিখোঁজ রয়েছে বলেও জানা যায়। এদিকে কেনিয়ার প্রতিবেশী দেশ তানজানিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা ভূমিধসে 155 জন নিহত হচ্ছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। বৃষ্টিপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যটিতে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 70 জন। গত সোমবার থেকে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ঝড় বৃষ্টিতে রাজ্যের 497টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে অন্তত 24,000 মানুষ। ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইনে 6 মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা। তারা জানায়, মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলারঙে সাগর তীর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পূর্বে সমুদ্রের তলদেশের 8 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তন এবং ভূমিকম্পের প্রধান কারণ। এই কারণে অঞ্চলটিতে ফের ভূমিকম্পে দেখা দিতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩রা মে স্থানীয় সময় বিকেল 4টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান কার্যক্রমের উদ্বোধন করেন। এনআইডি উদ্বোধন অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েতের দূতাবাসে ভোটার নিবন্ধন এনআইডি সেবা চালু হতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। অনেক দিন ধরে তারা অপেক্ষামান ছিল এবং তারা ভেবেছিল যে কবে পাই, কিন্তু আসলে আজকে তাদের আশাটা পূর্ণ হলো। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। এনআইডির জন্য আমরা আসলে অনেক দিনের প্রতীক্ষিত ছিলাম, তো আমরা খুব খুশি এবং আনন্দিত। স্মার্ট কার্ড হাতে গ্রহণ করলাম, সেজন্য অত্যন্ত আমরা আনন্দিত। পূর্ব কঙ্গো শহর গোমার একটি বাস্তুচ্যুত শিবিরে হামলায় শিশুসহ 9 জন নিহত হয়েছে। শুক্রবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাকভার্ট জেলার প্রধান দেদেসি মিতিমা। তিনি বলেন, পূর্ব কঙ্গো শহর গোমার একটি বাস্তুচ্যুত শিবিরে হামলা করা হয়েছে। সেখানে 7 শিশু এবং 2 পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, রুয়ান্ডার সেনাবাহিনীর অবস্থানে ডিআরসির আক্রমণের প্রতিশোধ নিতেই এই হামলা করা হয়েছে।